আচ্ছা, এবারে আশা করি আমার ভয়েসটা ক্লিয়ার আছে, মানে যদিও আমি আপনাদের কথা যদি নাও শুনতে পারি, স্টিল আপনারা আমার কথাটা শুনতে পেলেই হলো আর কি। ওকে, তো ঠিক আছে, শুরু করি তাহলে। যেটা বলছিলাম যে আগের দিন আমরা যে জিনিসগুলো নিয়ে জেনেছিলাম সেটা হচ্ছে যে ক্যান্সার মেইনলি আমাদের কোন কোন অর্গানগুলোকে বেশি এফেক্ট করছে, তার প্রবাবিলিটিগুলো কি কি রয়েছে এবং তার ফলে আমাদের কি কি সিমটম দেখা যায়, এই জিনিসগুলো আমরা আগের দিন পড়েছিলাম। আজকে আমরা দেখব যে ক্যান্সারের ক্ষেত্রে কি কি টাইপ রয়েছে। মেইনলি আমরা ক্যান্সারের ক্ষেত্রে 4 ধরনের টাইপ দেখতে পাই। সেই টাইপগুলোর মধ্যে প্রথম যে টাইপটার কথা বলবো সেটা হচ্ছে কার্সিনোমা। এই কার্সিনোমাটা কি, যখন কার্সিনোমাটা আমাদের কোনো ইন্টারনাল অর্গান বা কোনো গ্ল্যান্ডে যখন এফেক্ট করছে তখন সেই অবস্থাটাকে আমরা বলবো কার্সিনোমা। সেটা ব্রেস্ট ক্যান্সার হতে পারে, লাং ক্যান্সার হতে পারে, প্রোস্টেট ক্যান্সার হতে পারে। তো এই ধরনের গ্ল্যান্ডে যখন এফেক্ট করবে সেই অবস্থাটাকে আমরা বলে থাকি কার্সিনোমা। নেক্সট যে টাইপটা, দ্যাট ইজ সার্কোমা। এই সার্কোমা কথাটাও যদিও ভীষণ কমন নয়, স্টিল আমরা সার্কোমাটাও দেখতে পাই। সার্কোমাটা কখন দেখা যায়, যখন আমাদের বডির মধ্যে যে নার্ভ টিস্যুগুলো রয়েছে বা যে লিম্বসগুলো রয়েছে, ব্লাড ভেসেল রয়েছে, সেই জায়গার যে কানেক্টিভিটি, সেখানে যখন এই আনকন্ট্রোলড যে মিউটেশন সেটা যদি দেখা যায় তখন সেটাকে আমরা সার্কোমা বলে থাকি। লিউকেমিয়া কথাটার সাথে আমরা পরিচিত বা যেটাকে আমরা বলে থাকি ব্লাড ক্যান্সার। লিউকেমিয়াটা ইউজুয়ালি কি দেখা যায়, যে আমাদের ব্লাডের মধ্যে ব্লাড সেলগুলো যখন তার নির্দিষ্ট যে সেলফ লাইফটা রয়েছে তার আগেই যখন ব্লাড সেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং তারা নতুন করে আর তৈরি হতে পারছে না, সেই অবস্থাটাকে বলা হবে লিউকেমিয়া। এবং নেক্সট হচ্ছে লিম্ফোমা। লিম্ফোমা হচ্ছে আমাদের এই সেম টিস্যুগুলোর যে জয়েন্ট, যেটাকে আমরা লিম্ফ বলে থাকি বা নোডস বলে থাকি, যে যে টিস্যুগুলোর জয়েন্ট রয়েছে বা দুটো গ্ল্যান্ড যে জায়গাটাতে জয়েন করছে সেই জায়গায় যদি এরকম আনকন্ট্রোলড মিউটেশন দেখা যায় তাহলে তাকে আমরা বলবো লিম্ফোমা। এই টাইপটা আমরা জানছি ঠিকই, বাট ইট ডাজন্ট মিন কি আমাদের এই টাইপ অনুযায়ী ক্যান্সারের ট্রিটমেন্টগুলো আলাদা আলাদা রকমের হয়। আলটিমেটলি আমরা যদি ক্যান্সারের ট্রিটমেন্ট বা তার ডায়েটারি ম্যানেজমেন্টের কথা বলি তাহলে কিন্তু এই ম্যানেজমেন্টগুলো সব ক্ষেত্রেই সমানভাবে দেখা যায়। আমরা আগের দিন রিলেশন বিটুইন ফুড অ্যান্ড ক্যান্সার সেটা আমরা জেনেছিলাম, যে মিষ্টি জাতীয় খাবার খেলে গ্যাস্ট্রিক ক্যান্সারের সমস্যা হতে পারে, অতিরিক্ত ফ্যাটি ফুডস খেলে বা এনার্জি রিচ কোনো ফুড নিলে সেটা আমাদের কোলন ক্যান্সার বা প্রোস্টেট ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সারের মতন সমস্যা তৈরি করতে পারে, অ্যালকোহলিজম বেশি হলে লিভার ক্যান্সার হতে পারে। এই রিলেশনগুলো আমরা জেনেছিলাম আগের দিন। আজকে আমরা কি জানবো, যে ক্যান্সারের ক্ষেত্রে তাহলে নিউট্রিশনাল রিকোয়ারমেন্টটা আমরা কিভাবে করতে পারবো। প্রথমত ক্যান্সারের ক্ষেত্রে ভীষণ কমনলি যেটা দেখা যায় সেটা হচ্ছে র্যাপিড ওয়েট লস। আনকন্ট্রোলড ওয়েতে র্যাপিড ওয়েট লস দেখা যায় ক্যান্সারের ক্ষেত্রে। এছাড়াও দেখা যায় কি অ্যানিমিয়া বা ব্লাড ভলিউম কমে যাওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে দেখা যায়। তাহলে যখন আমরা ক্যান্সারের ডায়েটারি ম্যানেজমেন্ট করতে চাইব আমাদের সবার প্রথমে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এমন একটা নিউট্রিশন বা রিকোয়ারমেন্টস হবে বা এমন একটা ডায়েটারি প্যাটার্ন তৈরি হবে যেখানে আমাদের বডির যে মেটাবলিক ডিমান্ডগুলো রয়েছে, মেটাবলিক ডিমান্ড কি, একটা খাবার সেটাকে প্রপারলি ডাইজেস্ট করতে হবে, তারপর সেখান থেকে স্মলেস্ট পার্টিকেলসগুলোকে অ্যাবজর্ব করতে হবে, তারপরে গিয়ে সেখান থেকে এনার্জি ফর্মেশন করতে হবে। এই যে এন্টায়ার প্রসেসটা, এই এন্টায়ার প্রসেসের জন্য কিন্তু আমার এনার্জির প্রয়োজন হচ্ছে বডিতে।
তাহলে সেই এনার্জিটা আমি আমার ডায়েট থেকে প্রপারলি সাপ্লাই করতে পারবো। সেকেন্ড হচ্ছে আমি আমার ডায়েটারি প্যাটার্নের মধ্যে এমন কোনো ফুড বা এমন কোনো নিউট্রিয়েন্টস রাখবো না যার জন্য ওই যে সিমটমসগুলোর কথা আমরা পড়েছিলাম সেই সিমটমসগুলোর টেন্ডেন্সি তার সিভিয়ারিটিটা আরও অনেক বেশি এলিভেট করতে পারে। এই দুটো অবজেক্টিভের কথা মাথায় রেখে আমাদের ক্যান্সারের নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট এবং ডায়েটারি প্যাটার্নটাকে সেট করতে হবে। তো সবার প্রথমে আমরা চলে আসি এনার্জির ক্ষেত্রে। প্রথম নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট যদি এনার্জি হয় তাহলে অবশ্যই এনার্জি রিচ ফুড তো আমাকে নিতেই হচ্ছে, কারণ এই যে র্যাপিড ওয়েট লস হচ্ছিল সেই র্যাপিড ওয়েট লসটাকে প্রিভেন্ট করার জন্য। সেকেন্ডলি যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাদের সারা দিনের ডায়েটের মধ্যে আমরা যত পরিমাণ ক্যালোরি নিচ্ছি, কারোর যদি 2000 কিলো ক্যালোরি থাকে তাহলে সেই ক্যালোরির পরিমাণটা, সেই ক্যালোরি রিকোয়ারমেন্টের পরিমাণটা যাতে কোনোভাবেই না কমে সেটার উপরে আমাদেরকে বেশি জোর দিতে হবে। এছাড়াও এই যে ক্যান্সার মানে এক একটা সেল নষ্ট হয়ে যাচ্ছে বা একটা টিস্যু সেটা নষ্ট হয়ে যাচ্ছে, এবং সেই জায়গায় যদি আমি প্রোটিন দিই, প্রোটিন দিচ্ছি মানে অবশ্যই সেটাকে আবার আমি রিগেইন করতে চাইছি, যে টিস্যুটা নষ্ট হয়ে গেছে সেটাকে আমি রিজেনারেট করছি। তাহলে প্রোটিন যখন একটা কাজ করবে সেই কাজটা করার জন্য আমার এনার্জির প্রয়োজন, তাই সেই জায়গা থেকেও কিন্তু আমার এনার্জির ডিমান্ডটা থাকছে, আদারওয়াইজ ম্যাল নিউট্রিশন হতে পারে। এবারে আমরা যদি প্রোটিনের কথায় আসি তাহলে প্রোটিনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম আগের দিন যে বিভিন্ন ধরনের অ্যানিমাল প্রোটিন, বিশেষ করে যেরকম মিট বা সেটা চিকেন হতে পারে, রেড মিট হতে পারে, এইগুলো কিন্তু আমাদের বডির মধ্যে ক্যান্সারের সম্ভাবনাটাকে আরও বাড়িয়ে দিচ্ছিল। এবং যেই মুহূর্তে আমাদের প্রোটিনটা বডি প্রপারলি ডাইজেস্ট করতে পারবে না সেই সময় কিন্তু নাইট্রোজেনাস ওয়েস্ট বেড়ে যাবে, অর্থাৎ ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া এগুলোর পরিমাণটা বেড়ে যাবে আমাদের শরীরে, এবং সেটা থ্রু ইউরিন আমাদের বডি থেকে রিলিজ হতে চাইবে। সেকেন্ডলি এই নাইট্রোজেনাস ওয়েস্টগুলো আমাদের কিডনির ওপরে গিয়ে কিন্তু বেশি প্রেশার ক্রিয়েট করবে, যার ফলে একটা সময় কিডনির ফাংশন, কিডনির যে কাজ সেগুলো ব্যাহত হতে পারে। সেই জন্য আমরা প্রোটিনের ক্ষেত্রে বিশেষ করে জোর দেব যে অ্যানিমাল প্রোটিনগুলো বাদ রেখে যে প্লান্ট প্রোটিনগুলো রয়েছে সেই প্লান্ট প্রোটিনগুলোর উপরে। এবং এক্ষেত্রে প্রোটিনের চাহিদাটা আমরা ইউজুয়ালি জানি যে 1 গ্রাম পার কেজি আইডিয়াল বডি ওয়েটে আমরা প্রোটিন নিতে পারি, বাট ক্যান্সারের ক্ষেত্রে আমরা কিন্তু সেই চাহিদাটাকে 1.2 থেকে 1.5 গ্রাম পার ডে পার কেজি আইডিয়াল বডি ওয়েটে নিতে পারবো, অর্থাৎ প্রোটিন রিকোয়ারমেন্টটা আমাদের বাড়িয়ে দিতে হবে। নেক্সট আমরা বলবো ভিটামিনসের কথা। নট অনলি ভিটামিনস আর তার সাথে মিনারেলস। সো ভিটামিনস আর মিনারেলসের ক্ষেত্রে আমরা আগের দিন দেখেছিলাম যে কিছু কিছু ভিটামিন রয়েছে বা কিছু মিনারেলস রয়েছে যাদের অভাবে ক্যান্সার হওয়ার চান্সটা বেড়ে যায়, যেরকম ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই। আর মিনারেলসের মধ্যে জিঙ্ক এবং সেলেনিয়াম, এই প্রত্যেকটাই হচ্ছে হাইলি অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ভিটামিন। তাহলে এই ভিটামিনগুলোর পোর্শন সাইজ বা এই ভিটামিনগুলোর ইনটেকটা আমাদের বাড়াতে হচ্ছে ক্যান্সারের ডায়েটারি ম্যানেজমেন্ট বা ক্যান্সারকে প্রিভেন্ট করার জন্য। এবং এক্ষেত্রে আরও একটা ভিটামিন খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, সেটা হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি এর ক্ষেত্রে আমরা যেরকম বহুবার জেনেছি যে সেটা আমাদের বোন স্ট্রেংথেন করতে হেল্প করে, কিছু ক্ষেত্রে ভিটামিন ডি আমাদের ইমিউনিটিটাকেও বুস্ট আপ করে। কিন্তু ভিটামিন ডি এর এমন কিছু পোটেন্সি রয়েছে যার কারণে আমাদের
কিডনি ফাংশনটাকে ভালো রাখে এবং তার সাথে সাথে ক্যান্সার হওয়ার যে চান্সেস, যে রিস্কটা থাকে সেটাকে কম করে। অ্যান্ড দ্যাট ইজ দ্য প্রুভেন ফ্যাক্ট। সেই জন্য আমরা কিন্তু ভিটামিন ডি কেও আমাদের ডায়েটের মধ্যে ইনক্লুড করব। অর্থাৎ বেশি পরিমাণে আমরা মর্নিং সানলাইটে এক্সপোজড হব, যার ফলে আমাদের বডি ভিটামিন ডি সিনথেসিস করতে পারে। এবং ক্যান্সারের ক্ষেত্রে এই বিশেষ কিছু নিউট্রিয়েন্টসগুলোকে আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে, অর্থাৎ এই বিশেষ কিছু নিউট্রিয়েন্টসের রিকোয়ারমেন্টসগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট যেটা আমরা বলবো দ্যাট ইজ ওয়াটার বা ফ্লুইড বলতে পারি। ওয়াটার বা ফ্লুইডের ক্ষেত্রে কি হয়, ক্যান্সারের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের জিআই প্রবলেমস হচ্ছে, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল প্রবলেমস কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায়। এছাড়াও বারবার করে ইনফেকশন হওয়া চান্সেস বা ফিভার বা সর্দি কাশি এরকম লো ইমিউন রেসপন্সেস কিন্তু দেখা যায়। তাই সেই জায়গা থেকে অবশ্যই কিডনির ফাংশনও ব্যাহত হতে পারে। তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যদি প্রপার ফ্লুইড ইনটেক করছি বা ওয়াটার ইনটেক করি, তাহলে কিন্তু এই সমস্যাগুলোকে কিছুটা হলেও প্রিভেন্ট করা সম্ভব। এক্ষেত্রে আমরা ওয়াটার ছাড়াও বিভিন্ন ধরনের ফ্লুইড লাইক ফ্রুট জুস, ওআরএস এইগুলোকে সারাদিনে বা ভেজিটেবল জুস, ভেজিটেবল স্যুপ এই জিনিসগুলোকে কিন্তু সারাদিনে ইনক্লুড করা যায়। ওকে, এইটুকু বোঝা গেছে সবার? যদি মানে আনমিউট করতে অসুবিধা হয় তাহলে চ্যাট বক্সে লিখে দিতে পারেন। সবার কাছে ক্লিয়ার এটা? আচ্ছা, আমি এখন অব্দি কোনো আনসার পাইনি। আচ্ছা, ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। তাহলে এবার নেক্সট আমরা দেখে নেব ডায়েটারি ম্যানেজমেন্টের ক্ষেত্রে। এটা গেল নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট। এরপরে আমরা যেটায় আসবো সেটা হচ্ছে ডায়েটারি ম্যানেজমেন্ট। ডায়েটারি ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রথম যেটা আমাদের দেখতে হবে যে যতই আমরা ডায়েটারি প্যাটার্নটাকে ঠিক করার কথা ভাবি, স্টিল যেহেতু ক্যান্সারের ক্ষেত্রে এই নিউট্রিয়েন্টসগুলোর চাহিদা অনেকটা বেড়ে যাচ্ছে এবং আমরা কিন্তু সেই অনুপাতে একটা পেশেন্টকে খাবার দিতে পারছে না বা সে খাবার সেই অনুপাতে খেতে পারছে না, যার ফলে তার কিন্তু ম্যালনারিশমেন্টের একটা চান্সেস থাকে। তাই ক্যান্সারের ক্ষেত্রে ওরাল সাপ্লিমেন্টেশন বা ওরাল সুপারফুড, নিউট্রিশনাল সুপারফুড যেগুলো হয় সেগুলোর প্রয়োজনীয়তা বাড়ে। নেক্সট যেটা থাকে সেটা হচ্ছে যে কিছু ক্ষেত্রে যদি খুব সিভিয়ার কন্ডিশন দেখা যায়, সেক্ষেত্রে আমরা ডিফারেন্ট টাইপ বা ডিফারেন্ট টেকনিক অফ ফিডিং আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারি। সেটা এন্টেরাল ফিডিং হতে পারে বা সেটা প্যারেন্টেরাল ফিডিং হতে পারে, পেরিফেরাল ফিডিং হতে পারে, অর্থাৎ ইনজেকশনের মাধ্যমে, নলের মাধ্যমেও কিন্তু আমরা দ্য স্মলেস্ট, দ্য সিম্পলেস্ট ফর্ম অফ নিউট্রিয়েন্টকে বডিতে সাপ্লাই করতে পারি। নেক্সট যেটা আমরা জানবো যে ক্যান্সারের ক্ষেত্রে বেশ কিছু কমপ্লিকেশন আমরা আগের দিন পড়েছিলাম, বেশ কিছু সিমটম দেখা যায়। কিছু সিমটম থাকে which is very common। তাহলে সেই সিমটমসগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে ডায়েটটাকে ফর্ম করতে পারবো সেটা আমাদের কিন্তু সবার আগে জানা দরকার। যেরকম প্রথম সিমটম আমরা জানি নজিয়া অ্যান্ড ভমিটিং, ঠিক আছে, গা গুলানো ভাব বা বমি হওয়া। এই ক্ষেত্রে যদি কারো নজিয়া বা ভমিটিং এর টেন্ডেন্সি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা একদম ক্লিয়ার লিকুইড ডায়েট বা ক্লিয়ার বা ফুল ফ্লুইড ডায়েট, প্রথমে আমাদের ফুল ফ্লুইড ডায়েটটাকে ইন্ট্রোডিউস করতে হবে। যদি দেখা যায় যে ফুল ফ্লুইড ডায়েটেও তার এই সেম কমপ্লিকেশনস এখনো এক্সিস্ট করছে, সেক্ষেত্রে আমরা তাকে ক্লিয়ার ফ্লুইড ডায়েটটাকে বারবার করে দিতে পারি। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের লো ফ্যাটি ফুডস, স্যালাডস এইগুলোকে কিন্তু তার ডায়েটের মধ্যে দেওয়া যায়। এবং যখন তাকে মানে কিছু খেলেই তার বমি হয়ে যাচ্ছে বা গা গুলোচ্ছে, তখন তো সে কোনো শক্ত খাবার খেতে পারছে না, তার ফলে তার বমি হয়ে যাচ্ছে। এবং সেই জায়গায় যখন আমরা তাকে ক্লিয়ার ফ্লুইড ডায়েট দেবো,
তখনও যদি দেখা যায় যে তার সেম প্রবলেমটা হচ্ছে, তাহলে কি করতে হবে, টেকনিকটাকে চেঞ্জ করব। অর্থাৎ সে একটা স্ট্রয়ের মাধ্যমে অল্প অল্প করে সিপ নিল, বা নর্মালি যদি স্ট্র নাও নেয় নর্মালিও অল্প অল্প করে সিপ করে করে সে কিন্তু তার যে ফ্লুইডটা তাকে প্রোভাইড করা হচ্ছে সেইটা ইনটেক করতে পারে। এবং এই জিনিসটা দেখতে হবে যে ইউজুয়ালি আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে লিকুইড ফুডগুলো আমরা তাকে দিতে চাইছি সেটা মোটামুটিভাবে খাবার 1 থেকে 2 ঘন্টা অন্তর, প্রত্যেক 2 ঘন্টা বা 1 ঘন্টা অন্তর তাকে যদি আমরা সেই অল্প অল্প করে ওই ফ্লুইডটা সাপ্লাই করতে পারি। অলরাইট, নেক্সট আরো একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে যে যখন সে খাচ্ছে যে কোনো খাবার, যদি সারাদিন তো আর তাকে আমি এই ক্লিয়ার ফ্লুইড ডায়েটে রাখতে পারবো না, তো যখন সে সলিড ফুড খাচ্ছে সেই সলিড ফুড খাওয়ার আগে চেষ্টা করতে হবে যে লিকুইড ফুডগুলোকে অন্তত তাকে দেওয়ার। অর্থাৎ সলিড ফুড খাওয়ার অন্তত 1/2 ঘন্টা থেকে 1 ঘন্টা আগে তাকে এই লিকুইড ফুড কিছুটা দিতে হবে। তাতে কি হবে, তার শরীরে মাইক্রোনিউট্রিয়েন্টস গুলো কিন্তু গেল এবং বডি সেটাকে আস্তে আস্তে অ্যাবজর্ব করতে পারবে। তারপরে আমি তাকে সলিড ফুড দিলাম এবং যদি কোনো কারণে তার বমি হয়েও যায় তাও কিন্তু ওই মাইক্রোনিউট্রিয়েন্টের লসটা কম হবে। সেই জন্য এই টেকনিকটা আমাদেরকে মেনটেন করতে হচ্ছে। নেক্সট যেটা দেখা যায়, যেহেতু ক্যান্সারের ক্ষেত্রে ডিহাইড্রেশন খুব বেশি, তাই ড্রাই মাউথ, ড্রাই মাউথের চান্সেসটাও কিন্তু বেশি থাকে। এক্ষেত্রে যেটা মেনটেন করতে হবে যে সারাদিনে লিকুইড ফুড, যদি লিকুইড ফুড নাও হয় প্লেন ওয়াটার সারাদিনে ইনটেকটা বাড়াতে হচ্ছে। এবং যেগুলো হাই ক্যালোরি ফুড রয়েছে বা কার্বোনেটেড বেভারেজেস, কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, এই যে বা এনার্জি ড্রিঙ্ক যেগুলো বাজারে পাওয়া যাচ্ছে, বা অতিরিক্ত সুইটেড কোনো ফুড, নুন চিনির জল হোক বা চিনি আছে, চিনির পরিমাণ বেশি, মিষ্টির পরিমাণ বেশি, এরকম কোনো লিকুইড, সেই জিনিসগুলোকে আমাদেরকে কিন্তু রেস্ট্রিক্ট করতে হবে। ওকে, এছাড়াও ড্রাই মাউথের ক্ষেত্রে যখন সে জল খাচ্ছে, জলের পরিমাণটা যখন যেমন বাড়ানো হচ্ছে, ঠিক তেমনই যদি স্যালাড তাকে দেওয়া যায় বা ফ্রুটস দেওয়া যায়, হোল ফ্রুট, যেটাকে তাকে বেশি করে চিবিয়ে খেতে হচ্ছে, বা এমন কোনো সবজি স্যালাডসের মধ্যেও আমরা যদি ইউজ করি তাহলে সেটাও কিন্তু তাকে চিবিয়ে খেতে হচ্ছে, যার ফলে তার মাউথ ক্যাভিটির মধ্যে স্যালাইভারি সিক্রিশনটা বাড়বে। তাহলে এই জিনিসটা যাদের ড্রাই মাউথ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা সেই ধরনের ফুড অপশনটাকে বাছবো। নেক্সট দেখা যায় যে টেস্ট অল্টারেশন হয়ে যায়। ঠিক আছে, টেস্টগুলো চেঞ্জ হয়ে যায় খাবারের, কোনো কিছু খাবারেই যেন সেইভাবে স্বাদ আসে না। তাহলে সেক্ষেত্রেও আমাদেরকে খাবারটাকে একই রেখে তার প্রিপারেশনটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। সেটার সিজনিংটা আলাদা করে দিলাম, হয়তো কোথাও ছোলা দেওয়া হচ্ছিল সেই জায়গায় একটু বাদাম অ্যাড করা হলো, বা সেখানে হয়তো একটু রোস্টেড সিসেম সিডস, রোস্টেড তিল অ্যাড করা হলো, বা হয়তো কেউ ধরুন কাঁচা খাবার খাচ্ছেন, স্যালাড খাচ্ছে, তাহলে শুধু স্যালাডের ওই ক্রাঞ্চি ব্যাপারটার সাথে সাথে তার মধ্যেও ওরকমভাবে একটু মিষ্টি কিছু ইন দ্য সেন্স তার মধ্যে একটু বেদানা অ্যাড করে দেওয়া হলো। তাহলে এই যে ক্রাঞ্চি ব্যাপারটা আসছে তার সাথে একটা মিষ্টি স্বাদ আসছে, এর ফলে কি হবে না, তার খাবারের মধ্যে একটা আগ্রহ আসবে, মেনলি বলা যেতে পারে একটা আগ্রহ আসবে, যেহেতু তার টেস্টগুলো চেঞ্জ হয়ে গেছে। এই সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু টেস্ট চেঞ্জ হয়ে গেছে, আমরা কি করি, অতিরিক্ত তেল জাতীয় খাবার যদি তাকে মানে খুব স্পাইসি ফুড করে যদি দেওয়া হয়, সেটাও কিন্তু তার টেস্ট বাটে কোনো এফেক্ট করে না, মানে সেটাতে কিন্তু তার টেস্ট যে অল্টারেশন হয়েছে না তো সেটাতে কোনো এফেক্ট করে না, তো তার হেলথের ওপরে কোনো গুড এফেক্ট করে। সেই জন্য আমরা যখন কারোর টেস্ট অল্টারেশন হচ্ছে, তাকে যখন খাবারটা মডিফাই করা হচ্ছে, তাহলে আমরা এই ধরনের হেলদি কিছু জিনিস, কিছু মিষ্টি জাতীয় অথচ ক্রাঞ্চি, এই জিনিসগুলোকে তার ডায়েটের মধ্যে অ্যাড করতে পারবো। ওকে, নেক্সট
যেটা থাকে দ্যাট ইজ লস অফ অ্যাপেটাইট। যেহেতু খাবার ইচ্ছা থাকছে না, সো অটোমেটিক্যালি কিন্তু আমাদের অ্যাপেটাইট লস হচ্ছে, অর্থাৎ খিদে পায় না, একেবারেই খিদে পায় না। সেক্ষেত্রে এমন কোনো খাবার তাকে দিতে হবে বা এমন কোনো খাবার তার সামনে প্রেজেন্ট করতে হবে which looks attractive। হয়তো খাবারটা সেম রয়েছে কিন্তু সেই খাবারটার প্রেজেন্টেশনটা এত সুন্দরভাবে আমরা করব যার ফলে কিন্তু ওই অ্যাট্রাকশন থেকে তার হরমোনাল সিক্রেশনগুলো ইমপ্রুভ করবে এবং যার ফলে তার খিদে পাবে বা খাবারটা খেতে ইচ্ছা করবে তার। এই জিনিসটা কিন্তু আমরা করতে পারি। বা হয়তো এমন কিছু একটা খাবারটার মধ্যে এমন কিছু একটা দিলাম যেটা থেকে একটা খুব সুন্দর গন্ধ, যে গন্ধটা সে পছন্দ করছে, এরকম কোনো কিছু আমরা খাবারটার মধ্যে অ্যাড করলাম, সেই জিনিসগুলো আমরা করতে পারি যদি কারো লস অফ অ্যাপেটাইটের প্রবলেম থাকে। নেক্সট যেটা দেখা যায় দ্যাট ইজ আর্লি স্যাটিয়াইটি, অর্থাৎ একটু খাবার পরে পেট ভরে যাচ্ছে। তাহলে যাদের এরকম আর্লি স্যাটাইটির সমস্যা হচ্ছে তাদেরকে কিন্তু আমরা একবারে অনেকটা খাবার কখনোই দেব না। দে আর অ্যাডভাইস টু টেক স্মল অ্যান্ড ফ্রিকুয়েন্ট মিলস। বারবার করে দেবো কিন্তু অল্প করে খাবার দেবো, অল্প যেটুকু অল্প পরিমাণ খাবার দেব তার সাথে আমরা লিকুইডকে মেশাবো না। যদি সলিড ফুড দেওয়া হয় তাহলে সলিড ফুডটুকুই দেবো, তার সাথে কিন্তু কোনো ক্লিয়ার ফ্লুইড ডায়েট আমরা দেবো না। ক্লিয়ার ফ্লুইড ডায়েটটা আমরা কখন দেবো? সেই সলিড ফুডটা খাওয়ার আধ ঘন্টা 1 ঘন্টা আগে আমরা তাকে ক্লিয়ার ফ্লুইড ডায়েটটা দেবো এবং তারপরে তাকে সলিড ফুড দিচ্ছি এবং সেই পরিমাণটাও খুব অল্প হবে যাতে করে সে খাবার পরে আমরা তাকে আবার অন্য আরেকটা খাবার ইন্ট্রোডিউস করতে পারি। ইউজুয়ালি এই সময় কি হয়, একটা খাবার যদি অনেকক্ষণ ধরে খাওয়া হচ্ছে ওটা মনোটোনাস হয়ে যায়, ফলে পরিমাণটা বেশি থাকলেও তার খাবারটা ইচ্ছা করে না খেতে। সেই জন্য আমরা অল্প করে দেবো, কিন্তু বিভিন্ন ধরনের খাবার চেঞ্জ করে করে যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু দ্যাট উইল বি এফেক্টিভ। নেক্সট যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে কখনো কখনো দেখা যায় খাবার গিলতে সমস্যা হচ্ছে। যদি কারণ লাং ক্যান্সার থাকছে বা থ্রোট ক্যান্সার থাকছে বা ওরোফ্যারেঞ্জিয়াল ক্যান্সার থাকছে, সেক্ষেত্রে দেখা যায় খাবারটা চিবোতে, খাবারটা গিলতে কষ্ট হচ্ছে। সেই জায়গায় আমরা তাকে ফুল ফ্লুইড ডায়েট দিতে পারি। ফুল ফ্লুইড ডায়েট এবং সেমি সফট ডায়েট বা সফট ডায়েট যতটা সে নিতে পারবে আমরা কিন্তু সেরকমভাবে খাবারটাকে দিতে পারি। যদি তাকে ভেজিটেবলস দেওয়া হচ্ছে তাহলে ভেজিটেবলসগুলোকেও একদম ছোট ছোট করে কেটে সেটাকে স্টিম করে আমরা তাকে দিতে পারি। কোনো কাঁচা খাবার কিন্তু এই মুহূর্তে আমরা তাকে দেব না। ওকে, অরোফ্যারেঞ্জিয়াল মানে বলেছিলাম ওরাল ক্যাভিটিতে মানে মাউথ ক্যান্সার এবং তার সাথে ফ্যারিংস অর্থাৎ থ্রোট ক্যান্সার যদি হয়, দুটোই যদি একসাথে অ্যাফেক্টেড হয় তাহলে সেই অবস্থাটাকে বলা হয় ওরোফ্যারেঞ্জিয়াল ক্যান্সার। ওকে, এইটুকু বোঝা গেছে সবার? আচ্ছা, বেশ। নেক্সট এবারে আমরা আসবো এমন কিছু নিউট্রিয়েন্ট, যেই নিউট্রিয়েন্টগুলো মানে আগেন সেই নিউট্রিয়েন্টগুলোর প্রুভেন রেজাল্ট যে তারা কোন কোন ক্যান্সারগুলোকে প্রিভেন্ট করতে পারে, সেই নিউট্রিয়েন্টের কথা আমরা আসবো। আচ্ছা, এই জিনিসটা সবার বোঝা গেছে তো? এটার মধ্যে কারোর কোনো ডাউট? কোনো ডাউট নেই কারণ? ওকে, ভেরি গুড। তাহলে এরপরে আমরা চলে আসছি নিউট্রিয়েন্টের ক্ষেত্রে। কিছু স্পেসিফিক নিউট্রিয়েন্টের কথা বলবো, যেরকম বিটা ক্যারোটিনের ক্ষেত্রে। বিটা ক্যারোটিনের ক্ষেত্রে দেখা গেছে বিটা ক্যারোটিন কিন্তু লাং ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, স্টমাক ক্যান্সার এবং ইসোফেজিয়াল ক্যান্সার অর্থাৎ থ্রোট ক্যান্সার, এই ক্যান্সারসগুলোকে প্রিভেন্ট করতে হেল্প করে। এবং এই বিটা ক্যারোটিন আমরা কোথায় পাই? যে কোনো রকমের ডার্ক ইয়েলো, গ্রিন, অরেঞ্জ
বা রেড কালারের ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস থেকে আমরা প্লেন্টি অফ বিটা ক্যারোটিন পাচ্ছি। তাহলে যত রকমের কালারফুল ফুড, আপনার কথা বলতে পারছি না, আচ্ছা সেটাই আমি বুঝতে পারছি না কেন কথা বলা যাচ্ছে না, আমি বুঝতে পারছি না, হয়তো ব্যাকহ্যান্ডে কিছু সেটিংস করা আছে, কারণ এইখানে সেটিংসটা আমি চেঞ্জ করতে গেলে না অফ হয়ে যাচ্ছে, ফলে আমি এখান থেকে চেঞ্জ করতে পারছি না সেভাবে, তাও চেষ্টা করছি। না, এখান থেকে আমি চেঞ্জ করতে পারছি না। ঠিক আছে, আমরা যদি কিছু ডাউট থাকে আপনাদের, আপনারা চ্যাট বক্সে টাইপ করুন, কোনো অসুবিধা নেই। তো বিটা ক্যারোটিনের ক্ষেত্রে আমরা দেখলাম যে এই ধরনের ফুডগুলো থেকে আমরা বিটা ক্যারোটিন পাচ্ছি, এবং যেটা যে গ্ল্যান্ডের মেনলি যে ক্যান্সারগুলো হচ্ছে বা যে অর্গ্যানের ক্যান্সারগুলো হচ্ছে, লাইক লাং ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, স্টমাক ক্যান্সার, ইসোফেগাল ক্যান্সার, এই জিনিসগুলোকে প্রিভেন্ট করছে বিটা ক্যারোটিন। সেকেন্ড যে নিউট্রিয়েন্টটা আছে দ্যাট ইজ ভিটামিন সি। ভিটামিন সি এর ক্ষেত্রে দেখা যায় যে আমাদের আপার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট অর্থাৎ ইসোফেগাস এবং তার সাথে ফুডের নামগুলো একবার বলুন। কেন আপনি বিটা ক্যারোটিনের সোর্স জানেন না? ভিটামিনের পরীক্ষা দিলেন আর বিটা ক্যারোটিনের সোর্স জানেন না? যে কোনো কালার্ড ফুডের মধ্যে আমরা বিটা ক্যারোটিন পাই। আচ্ছা, নেক্সট যেটা বললাম যে ভিটামিন সি প্রিভেন্ট করতে পারে আপার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের ক্যান্সার, যেরকম সেটা ইসোফেগাস অর্থাৎ এই জায়গাটায় যে ফুড পাইপটা থাকছে সেই ইসোফেগাস, এবং তার সাথে আমাদের স্টমাক ক্যান্সার, এই দুটোকে প্রিভেন্ট করতে পারে ভিটামিন সি। এছাড়াও বিভিন্ন ধরনের কার্ডিওভাস্কুলার ডিজিজকে প্রিভেন্ট করে। কার্ডিওভাস্কুলার ডিজিজ যদি প্রিভেন্টেড হয় সেটাও কিন্তু আমাদের লাং ক্যান্সার বা লিভার ক্যান্সারকে প্রিভেন্ট করতে হেল্প করবে। ভিটামিন সি এর ক্ষেত্রে যেরকম আমরা জানি বিভিন্ন টক জাতীয় ফল, এছাড়াও আমলকি, পেয়ারা, কমলালেবু, তারপরে ক্যাপসিকাম, এই সব কিছুর মধ্যে কিন্তু বিটা ক্যারোটিন ভিটামিন সি আমরা পেয়ে থাকি। নেক্সট যে ভিটামিনটা বলবো দ্যাট ইজ ভিটামিন ই। ভিটামিন ই আমাদের স্পেশালি যেটা প্রিভেন্ট করে দ্যাট ইজ ওরাল ক্যান্সার, ওরাল ক্যান্সার এবং ফ্যারেঞ্জিয়াল ক্যান্সার অর্থাৎ থ্রোট ক্যান্সার প্রিভেন্ট করতে সাহায্য করছে। এবং যে কোনো ধরনের প্লান্ট ফুডের মধ্যে আমরা ভিটামিন ই পাই, বিভিন্ন ধরনের সিরিয়ালস, দানাশস্য এবং পালসেসের মধ্যে আমরা ভিটামিন ই পাচ্ছি। এছাড়াও বিভিন্ন ধরনের বাদাম বা বীজ, সিডস যেগুলো রয়েছে তার মধ্যেও কিন্তু আমরা ভিটামিন ই কে অ্যাডিকুয়েট অ্যামাউন্টে পেয়ে থাকি। নেক্সট সেলেনিয়াম। সেলেনিয়াম এবং জিঙ্ক এই দুটোর ক্ষেত্রেই দেখা যায় যে এরা আমাদের স্টমাক ক্যান্সার এবং থ্রোট ক্যান্সারকে প্রিভেন্ট করতে পারে। সেলেনিয়ামের যে সোর্সেসগুলো ইউজুয়ালি আমরা দেখি সেটা মেইনলি হচ্ছে সি ফুড। সি ফুডের মধ্যে সেলেনিয়াম আমরা যথেষ্ট বেশি পাই। এছাড়াও সিরিয়াল প্রোডাক্টসের মধ্যেও কিন্তু সেলেনিয়াম পাওয়া যায়। এছাড়াও দেখা যায় যে আরো বেশ কিছু আমাদের বডির মধ্যে কিছু এনজাইম রয়েছে, ঠিক আছে, সেই এনজাইমগুলো কিন্তু পোটেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এনজাইম, সেই এনজাইমগুলো এবার কিভাবে তৈরি হয়? সেই এনজাইমগুলো তৈরি হতেও আমাদের এই নিউট্রিয়েন্টসগুলোর প্রয়োজনীয়তা রয়েছে, যেরকম ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ থেকে আমাদের বডির মধ্যে ম্যাঙ্গানিজ পেরক্সিডাইজ বা ম্যাঙ্গানিজ সুপার পেরক্সিডাইজ এনজাইম তৈরি হয়। এছাড়াও রয়েছে কপার, ঠিক আছে, এই কপার থেকেও আমাদের বডির মধ্যে কপার জিঙ্ক সুপার পেরক্সিডাইজ বলে কিছু এনজাইম তৈরি হয়। এই এনজাইমগুলো আমাদের শরীরে ওই অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করতে থাকে, এবং সেই জন্য এই নিউট্রিয়েন্টসগুলোরও কিন্তু প্রয়োজনীয়তা থাকে আমাদের ডেইলি রুটিনের মধ্যে। ওকে, এবং নেক্সট আরো একটা জিনিস দেখা যায় যে
রয়েছে। ওকে, কিছু ফুড রয়েছে যেই ফুডগুলো এরকম অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে বা অ্যান্টি কার্সিনোজেনিক হিসেবে কাজ করে। যেরকম ক্যাপসিকামের মধ্যে থাকে ক্যাপসাইসিন। ক্যাপসাইসিন বলে যে কম্পাউন্ডটা থাকে এটাও কিন্তু আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট বা অ্যান্টি মিউটাজেনিক এফেক্ট দিচ্ছে। অর্থাৎ এই যে আনকন্ট্রোলড ওয়েতে সেল ডিভিশন হতে থাকে সেইটাকে প্রিভেন্ট করতে সাহায্য করে এই ক্যাপসাইসিন বলে কম্পাউন্ডটা। এছাড়াও আরো কিছু থাকে যেরকম লাইকোপিন। এই লাইকোপিনটা আমরা পাই টমেটোর মধ্যে। তাহলে লাইকোপিনের একটা পোটেন্ট বেনিফিট রয়েছে বিভিন্ন ধরনের, স্পেশালি আমি বলবো ব্রেস্ট ক্যান্সার এবং প্রোস্টেট ক্যান্সারকে প্রিভেন্ট করার একটা পোটেন্সি কিন্তু থাকছে লাইকোপিনের মধ্যে। এছাড়াও মানে ক্যান্সারকে প্রিভেন্ট করার জন্য দুটো প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড খুব ইম্পর্টেন্ট হয়, দ্যাট ইজ লিউটিন অ্যান্ড জিয়াজান্থিন। লিউটিন অ্যান্ড জিয়াজান্থিন, এই লিউটিন অ্যান্ড জিয়াজান্থিন এটাও আমরা ক্যারোটিনয়েডস থেকে পাই। অর্থাৎ লাল রঙের কোনো, লাল বা হলুদ বা অরেঞ্জ কালারের কোনো ফুড থেকে আমরা এই লিউটিন অ্যান্ড জিয়াজান্থিন পাই। এই দুটো কিন্তু ব্রেস্ট ক্যান্সার এবং তার সাথে সাথে লাং ক্যান্সারকে প্রিভেন্ট করতে হেল্প করে। নেক্সট যেটা সেটা হচ্ছে লিমোনয়েডস। এই লিমোনয়েডস বলে যে কম্পাউন্ডটা এটা মেইনলি আমরা পাই টক জাতীয় ফলের মধ্যে, বিশেষ করে পাতিলেবু, কমলালেবু বা মৌসুমী লেবু, এই যে টক জাতীয় ফল এগুলোর মধ্যে আমরা লিমোনয়েডস পাই। লিমোনয়েডসটাও কিন্তু একটা পাওয়ারফুল অ্যান্টি কার্সিনোজেনিক এফেক্ট রয়েছে এবং এদের একটা কেমোপ্রোটেক্টিভ এফেক্ট থাকে। অর্থাৎ যখন ক্যান্সার ট্রিটমেন্ট চলছে সেই অবস্থায় যে এক্সট্রা রেডিয়েশনস গুলো বডিতে আসে, এছাড়াও যারা আমরা আগের দিন আয়োনাইজিং ফ্যাক্টর পড়েছিলাম, তাহলে সেই পাওয়ারফুল রেজের সাথে যারা ওভার এক্সপোজড হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু এই লিমোনয়েডসটা আমাদের বডিতে সেলগুলোকে প্রোটেক্ট করতে, প্রিভেন্ট করতে সাহায্য করছে। উচ্চারণ এর আগের দুটো লিউটিন আর জিয়াজান্থিন। উচ্চারণ হচ্ছে লিউটিন অ্যান্ড জিয়াজান্থিন। আচ্ছা, লিমোনয়েডস হলো। নেক্সট যেটা দেখা যায় দ্যাট ইজ লিগন্যান্স। লিগন্যান্স বলে এই কম্পাউন্ডটা, এই লিগন্যান্সটা কিন্তু আমরা বিভিন্ন ধরনের হোল গ্রেন সিরিয়ালস বা পালসেসের মধ্যে পাই। অর্থাৎ তাদের যে ব্র্যান্ডটা রয়েছে, যে আউটার লেয়ারটা রয়েছে সেটার মধ্যে আমরা লিগন্যান্স পাই। আমরা ফ্ল্যাক্স সিডসের মধ্যে লিগন্যান্স পাই। এই লিগন্যান্সটাও কিন্তু আমাদের ওই কেমোপ্রোটেক্টিভ এফেক্টটা দিতে হেল্প করছে এবং কিছু ক্ষেত্রে যদি হরমোনাল ইমব্যালেন্সের কারণে এই আনকন্ট্রোলড মিউটেশন হয় তাহলে সেটাকেও প্রিভেন্ট করতে সাহায্য করে এই লিগন্যান্স। আচ্ছা, নেক্সট যেটা দেখা যায় দ্যাট ইজ থায়োলস। থায়োলস বলে যে কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটা মেইনলি আমরা বিভিন্ন ধরনের ক্রুসিফেরাস ভেজিটেবলস এর মধ্যে পাই, যেরকম কলিফ্লাওয়ার, ক্যাবেজ, লেটুস বা স্প্রাউটস, এগুলোর মধ্যে কিন্তু এই থায়োলসটা পাওয়া যায়। যেরকম আইসোথায়োসায়ানেটস বলে একটা কম্পাউন্ড আমরা এর আগেও পড়েছিলাম হয়তো এই নামটা, আইসোথায়োসায়ানেট, এই কম্পাউন্ডটা পাওয়া যায়। এছাড়াও এরা কি কাজ করে, এরা মেইনলি আমাদের এই অরোগ্যাস্ট্রিক ক্যান্সার মানে অর্থাৎ ওরাল ক্যান্সার, স্টমাক ক্যান্সার এগুলোকে প্রিভেন্ট করতে সাহায্য করে। এছাড়াও আমাদের অনিয়ন বা গার্লিক এগুলোর মধ্যে কিছু সালফার কম্পাউন্ড থাকে। ঠিক আছে, সালফার
কম্পাউন্ড কিছু থাকে, অনিয়ন, গার্লিক, বেবি অনিয়ন্স যেগুলো রয়েছে সেগুলোর মধ্যেও পাওয়া যায়। এগুলো কিন্তু আমাদের ক্যান্সারটাকে প্রিভেন্ট করতে হেল্প করছে। নেক্সট আরেকটা যেটা থাকে দ্যাট ইজ ফিনল। ফিনলস বা যেটা বলা হয় তার নাম হচ্ছে পলিফিনোলিক কম্পাউন্ড। পলিফেনোলিক কম্পাউন্ড, এই ফিনলস বা পলিফেনোলিক কম্পাউন্ডটা পাওয়া যায় চা পাতার মধ্যে। আমরা যদি আমরা ইউজুয়ালি যে চাটা খাচ্ছি সেটাকে দুধ দিয়ে, চিনি দিয়ে, গরম জলে বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে যে চাটা খাচ্ছি সেটাতে কিন্তু এই পলিফেনোলিক কম্পাউন্ডটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। দ্যাট বিকেম দ্য টক্সিন। যত আমরা চা পাতাকে ফোটাবো সেটা একটা টক্সিনে কনভার্ট হবে। কিন্তু আমরা যদি প্রপারলি, কেউ ধরুন গ্রিন টি খাচ্ছে বা ব্ল্যাক টিও খাচ্ছে, সেটা যদি প্রপারলি আমরা জাস্ট গরম জল হয়ে যাওয়ার পরে তার মধ্যে চা পাতাটা ফেলে দিয়ে কিছুক্ষণ সোক করে রেখে তারপরে যদি আমরা উইদাউট সুগার, উইদাউট মিল্ক আমরা যদি সেটা নিতে পারি, তাহলে এই পলিফেনোলিক কম্পাউন্ডটারও কিন্তু একটা অ্যান্টিঅক্সিডেন্ট বেনিফিট থাকে, সেইটা আমরা পেতে পারি। এছাড়াও এই ফিনলটা যে চেরি টমেটোস গুলো পাওয়া যায়, ছোট ছোট যে টমেটোস গুলো থাকে তার মধ্যেও কিন্তু এই পলিফেনোলিক কম্পাউন্ডটা বেশি মাত্রায় পাওয়া যায়। ওকে, বা এই চেরি টমেটোস মধ্যে আরো একটা কম্পাউন্ড থাকে যেটা এই ফিনলের মধ্যেই পড়ে, দ্যাট ইজ ফ্ল্যাভোনস। ফ্ল্যাভোনস বা ফ্ল্যাভোনয়েড, এই জিনিসগুলো আমাদের রেগুলার ডায়েটের মধ্যে আমরা যত বেশি করে ইনক্লুড করব ততই কিন্তু আমাদের ক্যান্সার থেকে আমরা নিজেদেরকে প্রিভেন্ট করতে পারব। তো মোটামুটি আপাতত যতটুকু দেখলাম তার মধ্যে কিন্তু আমরা এইটুকু দেখতে পাচ্ছি যে যা যা সোর্সেস আমরা দেখছি, এই যে এতগুলো কম্পাউন্ড এবং তার সাথে আরো একটা কম্পাউন্ড থাকে যেটাকে আমরা এতদিন ধরে বেশ একটা ভিলেনের মতন দেখেছি, সেটা হচ্ছে ফাইটিক অ্যাসিড। ফাইটিক অ্যাসিড আমরা দেখেছিলাম যে ওটা ক্যালসিয়াম বা আয়রনের অ্যাবজর্পশনটাকে প্রিভেন্ট করে। কিন্তু ফাইটিক অ্যাসিড আমরা যখন বলি কাঁচা খাবার খেতে হবে, তাহলে সেই কাঁচা শাকসবজির মধ্যে কিছুটা পরিমাণে হলেও তো ফাইটিক অ্যাসিড থাকে। সেই ফাইটিক অ্যাসিডটাও কিন্তু আমাদের ক্যান্সার প্রিভেন্ট করতে অর্থাৎ কেমোপ্রোটেক্টিভ এফেক্ট দিতে সাহায্য করে। অর্থাৎ এই যে এতগুলো সোর্সেস আমরা দেখলাম, এখান থেকে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে যা কিছু হাইলি পোটেন্ট যে কম্পাউন্ডস যা যা রয়েছে বা যে নিউট্রিয়েন্টস গুলো রয়েছে যেগুলো আমাদের বডির জন্য ভালো ক্যান্সারকে প্রিভেন্ট করার জন্য, সেই প্রত্যেকটাই আমরা পাচ্ছি প্ল্যান্ট সোর্স থেকে, রাইট? তাহলে প্ল্যান্ট সোর্স অর্থাৎ এই ভেজিটেরিয়ান ফুডটাকে আমরা যত বেশি করে আমাদের ডেইলি ডায়েটের মধ্যে ইনক্লুড করতে পারবো তত কিন্তু আমরা আমাদের সেলগুলোকে প্রোটেক্ট করতে পারবো, আমাদের সেলগুলোকে ভালো রাখতে পারবো। এর সাথে আরো একটা জিনিস যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রোবায়োটিক। প্রোবায়োটিক আর প্রিবায়োটিক এই ধরনের ফুডগুলোকে আমরা আমাদের ডেইলি ডায়েটের মধ্যে রাখবো। ফাইবারকে আমরা রাখবো যাতে করে সেলগুলো যেগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে সেগুলো আমাদের শরীর থেকে সরাসরি বেরিয়ে যেতে পারে, কারণ যত বেশি করে ওই ড্যামেজ সেলগুলো আমাদের শরীরের মধ্যে জমবে ততই কিন্তু এই টিউমার বা ম্যালিগনেন্সি হওয়ার চান্সটা বাড়বে। সেই জন্য ফাইবার রিচ ফুডটা আমাদেরকে নিতে হচ্ছে। আর নেক্সট হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে ক্যান্সার প্রিভেনশনের একটা ডাইরেক্ট রিস্ক থাকে। স্পেশালি দেখা যায় পোস্ট মেনোপজ মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের চান্সটা বেড়ে যায়। সেক্ষেত্রে এক্সারসাইজ কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে মানে ব্রেস্ট ক্যান্সারকে প্রিভেন্ট করার ক্ষেত্রে একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করছে। কেউ যদি সপ্তাহে অন্তত 3 থেকে 5 দিনও মডারেট অ্যাক্টিভিটি করছে, মডারেট এক্সারসাইজ করছে, অ্যাটলিস্ট 20 মিনিট থেকে 1 ঘন্টা যদি মডারেট অ্যাক্টিভিটি করছে, সেক্ষেত্রেও কিন্তু
এই ব্রেস্ট ক্যান্সারের চান্সেসটাকে, রিস্কটাকে অনেকটাই কম করা সম্ভব। এর সাথে সাথে আমরা যত বেশি করে ফিজিক্যালি অ্যাক্টিভ হচ্ছি, তার মানে এই যে অতিরিক্ত ক্যালোরির কারণে আমাদের বডির যে কমপ্লিকেশনস গুলো দেখা দিচ্ছিল, ফ্যাট ডিপোজিশন হচ্ছিল, লিভার ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, এরকম যে সমস্যাগুলো দেখা যাচ্ছিল সেগুলোকেও কিন্তু আস্তে আস্তে প্রিভেন্ট করা সম্ভব। ওকে, ফিজিক্যাল অ্যাক্টিভিটির ক্ষেত্রে আমরা আবারও সেম জিনিস, যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং ডায়েটারি ম্যানেজমেন্ট, অর্থাৎ ডায়েটারি ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই সমস্ত কম্পাউন্ডস গুলোর একটা কম্বিনেশন, এই সব কিছুকে একসঙ্গে নিয়ে কিন্তু আমাদের ডায়েটারি ম্যানেজমেন্ট বা নিউট্রিশনাল সেটআপটা করতে হবে। সেটা শুধুমাত্র যাদের ক্যান্সার ট্রিটমেন্ট চলছে তাদের জন্য নয়, সবার জন্য কিন্তু এই সেম জিনিসটাকে মেনটেন করতে হবে। ওকে, বোঝা গেছে এতদূর? এগুলোর মধ্যে কারোর কোনো ডাউট বা কোনো প্রশ্ন? আচ্ছা, কোন কোন ফুড প্রিবায়োটিক? প্রিবায়োটিক হচ্ছে মেইনলি যেগুলো গ্রিন ভেজিটেবলস থাকে, লিফি ভেজিটেবলস যারা, দোজ আর দ্য প্রিবায়োটিক ফুড, যারা গিয়ে আমাদের গাট হেলথের মধ্যে যে ভালো ব্যাকটেরিয়াগুলো রয়েছে তাদেরকে খাবার সাপ্লাই করে। ওকে, আর কোনো প্রশ্ন? থায়োলস্টার আরেকবার বলুন। আচ্ছা, থায়োলস্টার ক্ষেত্রে হচ্ছে থায়োলসের যে কম্পাউন্ডগুলো মেইনলি যেটা দেখা যায় আইসোথায়োসায়ানিন বলে একটা কম্পাউন্ড, সেটা মেইনলি ওই কলিফ্লাওয়ার, ক্যাবেজ, স্প্রাউটস এই ধরনের খাবারগুলোর মধ্যে এই আইসোথায়োসায়ানিন এই কম্পাউন্ডটা থাকে, যাদেরও এই অ্যান্টি মিউটাজেনিক বা একটা কেমোপ্রোটেক্টিভ ফ্যাক্টর কাজ করে। ওকে, আর কোনো প্রশ্ন করো? আচ্ছা, আর কোনো প্রশ্ন নেই? ওকে, থাইরয়েডটা আমরা ব্রকলির মধ্যেও কিন্তু পেয়ে থাকি। হ্যাঁ, মানে শুধুমাত্র ফুলকপি নয়, ব্রকলির মধ্যেও আমরা থাইরয়েডটা পেয়ে থাকি। তো মোটামুটি ভাবে আমাদের ক্যান্সারের ক্ষেত্রে যেগুলো ছিল, এরপরে যখন আপনারা পিপিটিটা আরেকবার গো থ্রু করবেন, আশা করি তখন আর কোনো প্রবলেম হবে না। আচ্ছা, নেক্সট একটা জিনিস যেটা বলবো, দ্যাট ইজ দ্য রিলেশন বিটুইন ফাস্টিং অ্যান্ড ক্যান্সার। ফাস্টিং বা ইন্টারমিটেন্ট ফাস্টিং এর ক্ষেত্রেও কিন্তু দেখা যায় কি, আমরা যখন আমাদের বডিকে একটা রেস্ট দিচ্ছি, অর্থাৎ কোনো ক্যালোরি নিচ্ছি না, কোনো ক্যালোরি ইনটেক করছি না, কোনো ফ্যাট ইনটেক করছি না, সেই মুহূর্তে আমাদের বডির মধ্যে যে ক্যালোরিটা রয়েছে সেটা আস্তে আস্তে ডিপ্লিট হতে শুরু করে, এবং তার ফলে গিয়ে আমাদের যে ক্যান্সার সেলসগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমাদের বডি থেকে বেরোতে থাকে। এটাও এই ইন্টারমিটেন্ট ফাস্টিংটাও কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে একটা এফেক্টিভ ওয়ে বলা যেতে পারে, যেটাও একটা প্রুভেন রেজাল্ট দিয়েছে। তবে সেটা সারা দিনের ফাস্টিং নয়, অবশ্যই সেটা হবে ইন্টারমিটেন্ট ফাস্টিং। কতক্ষণ না, 12 ঘন্টার একটা খাবারের গ্যাপ, বা 14 ঘন্টার একটা গ্যাপ, বা 16 ঘন্টার একটা গ্যাপ, এইটাকে আমরা মেনটেন করতে পারি। এবং এই ফাস্টিং এর টাইমটা যদি রাতে খাবারের পর থেকে শুরু হয় তাহলে বেটার হয়, অর্থাৎ ডিনারের পর থেকে হয়তো পরের দিনের ব্রেকফাস্ট বা পরের দিনের লাঞ্চ অবধি এই টাইমটাকে যদি মেনটেন করা যায় তাহলেও কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে দ্যাট উইল বি বেনিফিশিয়াল। ওকে, এবং ফাস্টিং এর ক্ষেত্রে যেটা দেখা যায় যে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স রিলেটেড ফুড আমরা খাই, সেই হাই গ্লাইসেমিক ইন্ডেক্স রিলেটেড ফুডগুলোকে আমাদেরকে কম করতে হচ্ছে। সেকেন্ডলি কি হচ্ছে না, আমাদের বডির মধ্যে যে সুগার কনজাম্পশনটা, এক্সেস যদি সুগার কনজাম্পশন হয়ে থাকে, ইন্টারমিটেন্ট ফাস্টিং এর কারণে কিন্তু সুগার কনজাম্পশনের পরিমাণটা কমতে থাকে, এবং আমাদের বডির মধ্যে যে গ্লুকোজগুলো স্টোর রয়েছে সেগুলো আস্তে আস্তে করে এনার্জিতে কনভার্ট হতে থাকে। আমাদের নিউট্রিশনাল ইনটেকটাকে মেনটেন করতে হেল্প করে, তাকে ব্যালেন্স করতে হেল্প করে,
এটা মানে এরকমটা নয় যে যাদের ক্যান্সার হয়েছে তাদের জন্য, আবারও বলছি এটা প্রত্যেকের জন্য সেম থেরাপি। আমাদের যে নিউট্রিশনাল ওভারলোডস গুলো হয়ে যাচ্ছে সেইগুলোকে ধীরে ধীরে ব্যালেন্স করতে হেল্প করছে, এবং তার সাথে সাথে অবশ্যই যে স্টেম সেল যেগুলো রয়েছে সেইগুলো কিন্তু মেইনলি আমাদের ডিক্রিজ করছে, আমাদের ইমিউন সিস্টেমটা ইমপ্রুভ করে মেইনলি। ঠিক আছে, ইমিউন সিস্টেমটা যত ইমপ্রুভ করবে তত বেশি করে কিন্তু ক্যান্সার সেল নতুনভাবে তৈরি হওয়ার প্রবণতাটা কমবে। ওকে, তাই জন্য ফাস্টিংটা আমরা কিভাবে করতে পারি, রাত্রিবেলায় ধরুন আমরা যখন খাবার খাচ্ছি আমরা ডিনারটা আর্লি ডিনার করব, অর্থাৎ 7টা ম্যাক্সিমাম 8টা এর মধ্যে আমরা হয়তো ডিনারটা কমপ্লিট করলাম। তাহলে 8টার পরে আমরা পরের দিন সকালবেলায় যদি 10টার সময়ও যদি আমরা ব্রেকফাস্ট করি তাহলে কিন্তু আমাদের 14 ঘন্টার একটা ফাস্টিং হয়ে যাচ্ছে। এবার এর মাঝে যদি কারোর খিদে পাচ্ছে, সকালবেলা উঠে খিদে পাচ্ছে, তখন সে কি খেতে পারে, তখন সে সিম্পল লিকুইড যে কোনো রকমের লিকুইড খেতে পারে। ফ্রুট জুস হতে পারে, ভেজিটেবল জুস হতে পারে, সেগুলোর একদম পাতলা, কোনো স্মুদিজ নয়, পাতলা কোনো জুস সে নিতে পারে। ওকে, এই জিনিসটা কিন্তু আমরা ফাস্টিং এর জন্য মেনটেন করতে পারি। অলরাইট, এটা বোঝা গেছে? এটার মধ্যে কোনো ডাউট কারণ? আচ্ছা, কোনো ডাউট নেই, কোনো প্রশ্ন নেই তো কারণ? তাহলে এইটা কিন্তু আমাদের মোটামুটি ভাবে ক্যান্সারের যে পার্টটা সেটা কমপ্লিট হলো। ঠিক আছে, ক্যান্সারের যে পার্টটা সেটা আমরা কমপ্লিট করলাম। আমি 12 ঘন্টা থাকি, তাতে কোনো উপকার পাই কি? হ্যাঁ, অবশ্যই। 12 ঘন্টা এই যে আমরা যখন ফাস্টিং করছি 12 ঘন্টাও যদি করি তাহলেও আমাদের বডি কিন্তু একটু একটু করে হিল হতে পারে। যে ড্যামেজগুলো সারাদিন ধরে চললো সেটা এবারে হিল করতে সাহায্য করে এই 12 ঘন্টার ফাস্টিংটা। এবার সেখানে অবশ্যই দেখতে হবে যে আমরা মানে ফাস্টিংটা শুরু করার আগে কি খেলাম, মানে ডিনারটা কি খেলাম। ডিনারটা যদি ভীষণ কমপ্লিকেটেড খাই তাহলে আমাদের বডি ম্যাক্সিমাম এনার্জিটা ওই খাবারটাকে ডাইজেস্ট করতে গিয়েই শেষ করে দেবে, অনেকটা সময় সে ওই ডাইজেশনেই ব্যয় করে দেবে। সেই জন্য ডিনারটা যদি আমরা লাইট করি তাহলে আমাদের শরীর সেই ডাইজেশনটা তাড়াতাড়ি কমপ্লিট করে এবার হিলিং প্রসিডিওরে ইনভলভ হতে পারবে। তাহলে সেটা আমরা করতেই পারি। ওকে, 14 ঘন্টা থাকলে বমির ভাব হয়, এটা কেন? 14 ঘন্টা থাকলে বমি ভাব হচ্ছে মানে তাহলে ওই পুরো টানা 14 ঘন্টা আপনি পুরোটা না খেয়ে থাকবেন না, ওই নর্মালি কিছু ফ্লুইডস আপনি ইনটেক করতে পারেন। হ্যাঁ, যেগুলো হাই ময়েশ্চার কন্টেন্ট ফ্রুটস, যদি মনে হয় যে ফ্রুট জুস করার সময় নেই তাহলে একদম যেগুলো রসালো ফল সেটাও আপনি খেতে পারেন, সেটাও কিন্তু আপনার ফাস্টিং এর উপরে কোনো এফেক্ট করবে না। আর কোনো প্রশ্ন করো? ওকে, আর কোনো প্রশ্ন দেখছি না। তাহলে এই যে টপিকটা এটা তাহলে আমরা এখানেই শেষ করব। ঠিক আছে, নেক্সট দিনকে আমরা একটা এজ রিলেটেড নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট নিয়ে পড়ব। ঠিক আছে, মোটামুটি ভাবে এইগুলো আমাদের একদমই আমরা শেষের পথে। আশা করি এই মান্থের মধ্যেই আমাদের থিওরি যা যা কিছু পড়ার সেগুলো আমরা কমপ্লিট করে ফেলতে পারবো, এবং তারপরে কিন্তু আগস্ট মাসে লাস্ট উইকে মোস্ট প্রবাবলি আপনাদের ফাইনাল পরীক্ষা থাকবে। আগস্ট মাসের লাস্ট উইকে বলছি, লাস্ট উইক মানে আগস্ট, আমি এখন থেকেই বলে রাখছি আগস্টের লাস্ট উইকে আপনাদের ফাইনাল পরীক্ষা থাকবে। ডেট যেটা হবে সেই ডেট উইল বি ইনফর্মড, তবে ফাইনাল পরীক্ষাটা লাস্ট উইকে থাকবে সেটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, সব চ্যাপ্টার থাকবে, যা যা এতদিন ধরে আমরা পড়ে এসেছি ফ্রম ডে 1 সেই চ্যাপ্টারসগুলো সবগুলোই আমাদের ফাইনাল পরীক্ষায় থাকবে। ফাইনাল পরীক্ষার 4টে পেপার হবে, যেরকম এতদিন ধরে আপনারা একটা করে পেপার দিয়ে এসেছেন এরকমই 4টে পেপার থাকবে। এই 4টে পেপার আপনাদের সুবিধার্থে, যাতে করে নেটওয়ার্কের কোনো ইস্যু না হয় সেই জন্য, সাবমিট করতে যাতে অসুবিধা না হয় সেই জন্য 4টে পেপার দেওয়া হবে। প্রত্যেকটার 25 নাম্বার, 30 মিনিট করে সময়। কেউ চাইলে একসাথেও পরীক্ষাটা দিয়ে দিতে পারে 2 ঘন্টা টানা ধরে, কেউ চাইলে নিজের সময় মতো দিতে পারবে। ওকে, এই গেল পরীক্ষার রুলস।
অলরাইট, কোনো প্রশ্ন? ওকে, ঠিক আছে। আপনি কি ডেট বলবেন? না না না, আমি ডেট বলিনি, আমি শুধু আগস্ট মাসের লাস্ট উইকে বলেছি। ঠিক আছে, আগস্ট মাসের লাস্ট উইকে আপনাদের পরীক্ষাটা হবে, ফাইনাল পরীক্ষা। ডেট আমি এখনো কিছু বলিনি। ঠিক আছে, চলুন তাহলে পড়াশোনা শুরু করুন সবাই। আমরা আজকের মতন ক্লাসটা এখানে এন্ড করছি। নেক্সট দিনকে আবার দেখা হচ্ছে সবার সাথে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ আ ভেরি গুড ডে।